আসসালামু আলাইকুম। আজকের রাত্রিকালীন ক্লাসে আমরা সিআরপিসির কিছু গুরুত্বপূর্ণ ধারা নিয়ে আলোচনা করব। আমরা আজকে সকালের ক্লাসে সিআরপিসির সর্বশেষ যে ধারাটি নিয়ে আলোচনা করেছিলাম সেটি ছিল 42 ধারা। তো এই সিআরপিসির 42 ধারাটা যারা পরীক্ষায় অংশগ্রহণ করেন তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ। সেটি হতে পারে এমসিকিউ, সেটি হতে পারে লিখিত। এই সিআরপিসির 42 ধারার মধ্যে যে প্রশ্নটা আমরা বরাবরই ভুল করে থাকি সেটি হলো এরকম প্রশ্ন আসে যে জনসাধারণ কখন পুলিশ কিংবা ম্যাজিস্ট্রেটকে সাহায্য করতে বাধ্য, বা বা কে কি অপরাধ করেছে ব্যাখ্যা দিন। ক নামক পুলিশ অফিসার গ্রেপ্তারি পরোয়ানা বলে খকে গ্রেপ্তার করতে গেলে খ পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ক নামক পুলিশ অফিসার গ নামক ব্যক্তির সাহায্য চায় কিন্তু গ পুলিশকে সাহায্য করে নাই, গ এর অপরাধ কি। তার মানে যদি কোনো ব্যক্তি আসামি গ্রেপ্তার করাকালীন সময় সাহায্য সহযোগিতা না করেন তার কি শাস্তি হবে, সেটি হতে গেলে যেতে হবে আমাকে পেনাল কোডের 187 ধারায়। বিষয়টা হলো এখানে যে এই যে জনসাধারণ কখন পুলিশ কিংবা ম্যাজিস্ট্রেটকে সাহায্য করতে বাধ্য, একটা ধারায় বাধ্য, অন্য কোনো ধারায় বাধ্য নয়। সেটি হলো সিআরপিসির 42 ধারা। কারণ এই সিআরপিসির 42 ধারার বক্তব্যটা এরকমই। দেখা গেল একজন পুলিশ অফিসার একটা আসামিকে গ্রেপ্তার করতে গেছেন, জনসাধারণ নিকট সাহায্য চেয়েছেন, জনসাধারণ পুলিশকে এই আসামি গ্রেপ্তারের লক্ষ্যে সাহায্য করেন নাই, আসামিটা পালিয়ে গেছে। এমনও হতে পারে বাকি জীবনে আসামিটাকে আরো নাও পাওয়া যেতে পারে, সেজন্য আইনে শাস্তির বিধান উল্লেখ করেছে। আবার কি বলেছে, এই জন্য বলছে তুমি সাহায্য করতে বাধ্য এ ধরনের ঘটনায় নদী নালা খাল বিল টেলিফোন টেলিগ্রাফ বাঁধ শান্তিভঙ্গের আশঙ্কা। এখন এখানে যদি জনসাধারণ সাহায্য না করেন পুলিশ কিংবা ম্যাজিস্ট্রেটকে, এমনও হতে পারে টেলিফোন টেলিগ্রাফ ধ্বংস করে ফেলেছেন, দেশের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত যোগাযোগ করা কষ্টকর বা বিচ্ছিন্ন হয়ে গেছে। কার ক্ষতি হবে? রাষ্ট্রের ক্ষতি হবে। একটা বাঁধ কেটে দিয়েছে, বাঁধটা কাটার কারণে অনেক লোক প্লাবিত হয়েছে, অনেক ঘরবাড়ি ভেসে গিয়েছে। এই জন্য বলছে যে এগুলো ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে তুমি সাহায্য করতে বাধ্য। জনসাধারণ পুলিশ কিংবা ম্যাজিস্ট্রেটকে সাহায্য করতে বাধ্য, এই ধারাটা শুধুমাত্র 42-এর ক এবং খ। অনেক গাইডে দেখা যাবে যে সিআরপিসির 103, 160, 175 বিভিন্ন ধারা দিয়েছে। আসলে এই ধারাগুলো আসার সুযোগ নেই। আবার 44 দিয়েছে, 45 দিয়েছে সিআরপিসির, এগুলো আসার সুযোগ নেই। যাই হোক, তো আজকে সকালের ক্লাসে আমরা 42 ধারা পর্যন্ত আলোচনা করেছিলাম। আমরা আসি 43 ধারায়। যেমন এই দেশটা শুধু কিন্তু পুলিশের নয়, এ দেশের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব শুধু পুলিশের নয়, প্রত্যেকটি জনসাধারণের আছে। তো জনসাধারণ যেরকম পুলিশ কিংবা ম্যাজিস্ট্রেটকে সাহায্য করতে বাধ্য, একজন জনসাধারণ কিন্তু আরেকজন জনসাধারণকেও সাহায্য করতে বাধ্য। তবে জনসাধারণ অপর জনসাধারণের নিকট সাহায্য সহযোগিতা চাইতে পারেন, কিছু কিছু ক্ষেত্র আছে। কোন ক্ষেত্রগুলো? সিআরপিসির 43 ধারার বক্তব্য হলো একজন জনসাধারণ অপর জনসাধারণকে সাহায্য সহযোগিতা করবেন। কোন ক্ষেত্রে? কোন ক্ষেত্রে সাহায্য চাবেন সাইফুল? কোন ক্ষেত্রে? এটা বই দেখতে হবে তো, আমার গল্প তো শুনে লাভ নেই। কোন ক্ষেত্রে? স্যার, যখন ওই যে জনসাধারণ সরকারি কর্তব্য হ্যাঁ, পালন করবে, যেমন কোনো পরোয়ানা তামিল করবে না, বা জনসাধারণ সরকারি। অপর জনসাধারণকে তখনই সাহায্য করতে বাধ্য যখন কিনা একজন জনসাধারণ গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতেছেন, সেক্ষেত্রে। বিষয়টা ক্লিয়ার? স্যার, জি স্যার। অর্থাৎ একজন জনসাধারণ অপর জনসাধারণকে সাহায্য করতে বাধ্য কখন বাধ্য? যখন কিনা একজন জনসাধারণ গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতেছেন তখন। তার মানেটা হলো জি স্যার। জনসাধারণ পুলিশ কিংবা ম্যাজিস্ট্রেটকে সাহায্য করতে বাধ্য সিআরপিসির 42-এর ক এবং খ। জনসাধারণ অপর জনসাধারণকে সাহায্য করবেন, সেটি হলো সিআরপিসির 43 ধারা। তাহলে এই 42 এবং 43 এ সম্পর্কে তোমাদের কোনো বোঝার আছে?
কে? কারো কিছু সমস্যা আছে রাজু খান এখানে? স্যার, হ্যাঁ বলো। 43 ধারা অনুযায়ী যে জনসাধারণ গ্রেপ্তারি পরোয়ানা যে কার্যকর করবে, হুম। এখানে স্যার জনসাধারণকে তো স্যার সরাসরি গ্রেপ্তারি পরোয়ানা তো উনি কার্যকর করতে পারে না। আদালত যখন কে নির্দেশনা বলছে দেবে তোমাকে? তখন কে বলছে? ছাত্রদের পারে। পুলিশও নিজে। শোনো, এই জন্যই তোমাদের একটা সমস্যা। যদি কখনো প্রশ্ন আসে তোমরা তো ভুল উত্তর দিবা। এই 46 ধারায় আমরা যখন যাব, জনসাধারণ কি আসামি গ্রেপ্তারকালীন সময় আসামির মৃত্যু ঘটাতে পারেন? জনসাধারণও পারেন। এই জনসাধারণের নিকট যদি যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধে অভিযুক্ত বা মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধে অভিযুক্ত কোন ব্যক্তির গ্রেপ্তারি পরোয়ানা তামিল করতে দেয়া হয়, তখন আসামির পলায়ন রোধকল্পে প্রয়োজনে মৃত্যু পর্যন্ত ঘটাতে পারবেন জনসাধারণ। এটাও জনসাধারণের ক্ষমতা দেয়া আছে। এই জন্য আইনটাকে একটু ভালো করে পড়তে হয়, শুধু পুলিশ না। এই জনসাধারণকে গ্রেপ্তারি পরোয়ানা কে হাওলা করেন? আদালত করেন। তাহলে ধরে নিতে হবে যে যে জনসাধারণকে আদালত গ্রেপ্তারি পরোয়ানা তামিলের জন্য নির্দেশ প্রদান করেছেন বা আদেশ দিয়েছেন, সেই জনসাধারণ যখন গ্রেপ্তারি পরোয়ানা তামিল করতে যাবেন, তখন তিনি অপর জনসাধারণের সাহায্য চাইতে পারেন। বিষয়টা ক্লিয়ার রাজু খান? স্যার, এটা কি 77 ধারা অনুযায়ী গ্রেপ্তারি পরোয়ানা আদালত দিবে না তুমি 77 জনসাধারণকে? ধারা এখানে তো আসার সুযোগ নেই তোমার। তোমার উত্তর হলে 43 ধারা, 77 আসবে কেন? স্যার, জনসাধারণকে যেটা কোন আদালত দিবে জনসাধারণ? কার্যকর করার জন্য। এখানে ফাও কোনো কথা আসবে না, ফাও কোনো ধারা আসবে না। প্রশ্ন যদি আসে যে একজন জনসাধারণ কখন অপর জনসাধারণকে সাহায্য করতে পারেন বা করবেন বা বাধ্য, শুধুমাত্র 43 ধারা। ওই ফাও 77 78 কোনো কিছুই নাই। এটা হলো তোমাদের জন্য একটা কিরকম বোঝার ভুল। ওই কার গাইডে পড়ছে 40টা ধারা আছে তার কাছে। এই জন্য তো আমার ছাত্র থাকে না, আমি ওই ভালোভাবে কথা বলতে পারি, রসকস নাই যে। তোমরা যে ভুল করে এটা স্বীকার করো না কেন? কে? স্যার, হ্যাঁ, জনসাধারণকে যদি সাহায্য না করে স্যার তাহলে শাস্তি হবে? জনসাধারণ যে জনসাধারণকে সাহায্য না করে, সেটাও শাস্তির বিধান আছে। আমার সেটাতে পরে আসতেছি। একটা কথা আমি বুঝাই, এই রাজু খানের কথায়। রাজু খান, আচ্ছা, তোমার কথাই আমরা ধরে নিলাম যে স্যার 77 ধারা কেন আসবে না। আচ্ছা, 42 ধারায় যে পুলিশ গ্রেপ্তারি পরোয়ানা তামিল করতে যায়, তখন যদি আসামির পলায়ন রোধকল্পে জনসাধারণ সাহায্য চায়, সেখানে আবার 77 ধারা দেও না কেন? কে? স্যার, আমি তো ওটা বোঝাতে চাই নাই, আমি নো, স্যার বলতে বোঝাতে চাও চাইছি নাই? এটা তো এইটা অবশ্যই কোনো না কোনো গাইডে বা কোনো না কোনো ব্যক্তির কাছে তুমি শিখেছো, যেটা তোমার ভুল। জেনে রাখবা যে আইনের যে বক্তব্যটা আইন অনুযায়ী লিখতে হবে। কারণ যদি তাই হয়, তাহলে 42-এ কোনো 77 আসবে না। কি আজাদুল ইসলাম? জি স্যার। যেমন আমি একটু কথায় আসি এখন, আমার রসকস তো একেবারে নাই। যদি মনে করো আপনার প্রশ্ন আসছে, একজন এএসআই এর দায়িত্ব এবং কর্তব্য আলোচনা করুন। এএসআই এর দায়িত্ব এবং কর্তব্য আলোচনা করুন। তো সাধারণত এএসআই এর দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে উল্লেখ করা হয়েছে পিআরবি 207-এ। একজন এএসআই কোন ধরনের দায়িত্ব পালন করতে পারবেন, কি কি কাজ করতে পারবেন একজন এএসআই। আচ্ছা, তো সেখানে 207 তো দিচ্ছেই, পিআরবি 211 দিচ্ছে, 420 দিচ্ছে, 376 দিচ্ছে, আরো কত কিছু ধারা পিআরবি গুলো দিচ্ছে। ওটা বলে এএসআই দায়িত্ব এবং কর্তব্য। আচ্ছা, কনস্টেবলের দায়িত্ব এবং কর্তব্য কত? পিআরবি 208। আচ্ছা, পিআরবি 208 যদি কনস্টেবলের দায়িত্ব এবং কর্তব্য হয়ে থাকে, আর 207 যদি এএসআই এর দায়িত্ব কর্তব্য হয়ে থাকে, তো এএসআই এর দায়িত্ব এবং কর্তব্যের ক্ষেত্রে যদি অনেকগুলো পিআরবি দেওয়া যায়, তাহলে কনস্টেবলের ক্ষেত্রে যাবে না কেন? কারণ কনস্টেবল থানার অফিসার ইনচার্জ হতে পারেন, তো এটা তো কনস্টেবলের দায়িত্ব এবং কর্তব্য। আবার কনস্টেবল সুরতাল প্রতিবেদন প্রস্তুত করতে পারবেন, এটাও তো কনস্টেবলের দায়িত্ব এবং কর্তব্য।
কি পিআরবি, এরপরে বলা আছে পিআরবি 190, এটা নাকি এএসআই এর দায়িত্ব এবং কর্তব্য। তো ওখানে তো বলা আছে যে একজন সার্কেল অফিসার একজন এএসআই পাবেন এবং একজন কনস্টেবল পাবেন তার দাপ্তরিক কর্মকাণ্ড পরিচালনার জন্য। তো সেখানে যদি তুমি দিতে পারো পিআরবি 190, তো কনস্টেবলের ক্ষেত্রে দাও না কেন? তার মানে তোমার শিক্ষাটা ভুল। এএসআই এর দায়িত্ব এবং কর্তব্য শুধুমাত্র পিআরবি 207, এর বাইরে কিছু নাই। অনুরূপ ভাবে এখানে যেমন ও কথাটি বললো যে স্যার এখানে কি 77 আসবে? না, 77 এখানে আসার কোনো সুযোগ নেই। সিআরপিসি 78 ধারায় বলেছে আদালত জনসাধারণকে গ্রেপ্তারি পরোয়ানা তামিলের জন্য কি হাওলা করতে পারেন বা নির্দেশনা দিতে পারেন বা তার নামে প্রেরণ করতে পারেন যে আপনি এটা তামিল করবেন। কোন জনসাধারণ? কোন ম্যানেজার কিংবা কোনো অ্যাটর্নি কিংবা কোনো প্রতিনিধি, তাকেও দিতে পারেন বা জমির মালিককে দিতে পারেন। যাই হোক, আমরা তো গল্পে না যাই, তাহলে আমরা 43 ধারা যেটা জানলাম, 43 ধারার বক্তব্যটা হলো যে একজন জনসাধারণ অপর আরেকজন জনসাধারণকে সাহায্য করবেন। কোন ক্ষেত্রে? শুধুমাত্র একটা ক্ষেত্র, সেটি হলো গ্রেপ্তারি পরোয়ানা যখন তামিল করতে যাবেন সেক্ষেত্রে। অন্যথায় একজন জনসাধারণ অপর কোনো জনসাধারণকে সাহায্য করবেন, এমন কোনো আইনে কোথাও উল্লেখ নেই। যাই হোক, আমরা আরেকটা বিষয় আছে এখানে 44 ধারা। 44 ধারার বক্তব্যটাকে কিছু ধারা দেয়া আছে। 44 ধারায় পেনাল কোডের কিছু গুরুত্বপূর্ণ ধারা দেয়া আছে। সেখানে বলছে যে এই ধরনের অপরাধ সম্পর্কে জানাবেন। কোথায় জানাবেন? জনসাধারণ, থানায় জানাবেন বা একজন ম্যাজিস্ট্রেটকে জানাবেন। কিছু কিছু অপরাধের কথা বলা হয়েছে। বলছে যে এই সকল ধারা, যেমন পেনাল কোডের 101, বিভিন্ন ধারাগুলো পেনাল কোডের ধারাগুলো দেয়া হয়েছে। এই ধারাগুলো সম্পর্কে জনসাধারণ কাকে জানাবেন? জনসাধারণ থানায় কিংবা ম্যাজিস্ট্রেটকে জানাবেন। অর্থাৎ কারণটা হলো একটাই, যে প্রত্যেকটি সংবাদ যাতে পুলিশ অবগত হতে পারে বা ম্যাজিস্ট্রেট অবগত হতে পারে, পুলিশ অবগত হয়ে যেন এর ব্যবস্থা গ্রহণ করেন, মানুষ যেন সুবিচার পান, মানুষ যেন শান্তিতে বসবাস করতে পারেন, সেজন্যই এই আইনটা উল্লেখ করা হয়েছে 44 ধারা। আর 45 ধারা হলো একজন সরকারি কর্মচারী বা একজন জোরদার বা গ্রাম্য প্রধান বা হিসাব রক্ষক, তারা যদি কতিপয় সংবাদ সম্পর্কে কোথায় না দেন, পুলিশ কিংবা ম্যাজিস্ট্রেটকে অবগত না করেন। এটা হলো এখানকার বিষয়। যাক, এটা আমরা আলোচনায় যাব না, আমরা চলে যাবো 46 ধারা, যেটা কিনা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। কিভাবে গ্রেপ্তার করতে হয়? আমরা সবাই জানি গ্রেপ্তার কাকে বলে, গ্রেপ্তারের পদ্ধতি আলোচনা করুন, বা গ্রেপ্তারকালীন সময় কোনো ব্যক্তির মৃত্যু ঘটানো যায় কিনা ইত্যাদি আমরা অনেক কিছু জানি। আসলে প্রশ্নটা হলো গ্রেপ্তার কিভাবে করিতে হয়। এই গ্রেপ্তার কিভাবে করিতে হয় আমরা কিন্তু অনেকে জানি না। এটা যে 46-এর 1-এর প্রশ্ন, আমরা কিন্তু জানি না কিভাবে গ্রেপ্তার করতে হয়। এই কিভাবে গ্রেপ্তার করতে হয় এই সম্পর্কে আলোচনা করা হয়েছে 46-এর 1, 2, 3। কিভাবে একজন ব্যক্তিকে গ্রেপ্তার করতে হয় সেটি উল্লেখ করা হয়েছে 46-এর 1, 2, 3। আবার যদি প্রশ্ন কখনো আসে গ্রেপ্তার বলতে কি বুঝেন, গ্রেপ্তার বলতে কি বুঝেন, গ্রেপ্তারকালীন সময় কোনো ব্যক্তির মৃত্যু ঘটানো যায় কি, আমাদের প্রশ্নটা কিন্তু এভাবেই আসে যে গ্রেপ্তার বলতে কি বোঝেন, গ্রেপ্তারকালীন সময় কোনো ব্যক্তির মৃত্যু ঘটানো যায় কি যায় না। এই যে প্রশ্নটা, এটা কিন্তু সব সময় পরীক্ষায় আসে, এই ধরনের প্রশ্নটাই আসে। কিন্তু যদি কখনো প্রশ্ন ঘুরে দেয় কিভাবে গ্রেপ্তার করিতে হয়, আমরা কিন্তু অনেকেই সে উত্তরটা দিতে পারবো না। কি নাজমুল? স্যার, কিভাবে গ্রেপ্তার করিতে হয়, এই প্রশ্নের উত্তর লিখতে গেলে আমরা কিন্তু 46-এর 1 দিলে হবে না, 1, 2, 3। যাকে গ্রেপ্তার করতে গেছেন সে যদি পরোয়ানার আসামি হয় তাকে আপনি কিভাবে গ্রেপ্তার করবেন? যাকে গ্রেপ্তার করতে গেছেন সেখানে যদি বাধা সৃষ্টি করে তাকে কিভাবে আপনার আয়ত্তে আনবেন? যাকে গ্রেপ্তার করতে গেছেন তাকে গিয়ে যদি আপনি পেয়ে যান তখন আপনি কি করবেন? এই বিস্তারিত আলোচনা করা হয়েছে 46-এর 1 থেকে শুরু করে 46-এর 3 পর্যন্ত। তাহলে কিভাবে গ্রেপ্তার করতে হয়? বলছে কথা অথবা কাজের ধারা। যেমন আমরা বাংলা সিনেমায় কিন্তু অনেক সময় দেখি
আপনাকে ইউ আর আন্ডার অ্যারেস্ট, সিনেমার শেষ অংশে গিয়ে বলে না, যখন মারামারি কাটাকাটি শেষ, তো আপনাকে গ্রেফতার করা হলো। সে যদি যেতে না চায় তখন কিন্তু তাকে ধরে থাপা দিয়ে নিয়ে যায়। দেখো মাঝে মাঝে সিনেমায় একজনকে আপনাকে অ্যারেস্ট করা হলো বা ইউ আর আন্ডার অ্যারেস্ট, আস্তে করে ওর পিছনে পিছনে পুলিশ চলে যাচ্ছে, সে চলে যাচ্ছে, আবার কাউকে ধরে হাত করা লাগাচ্ছে। কারণটা কি? শিক্ষণীয় বিষয় অনেক কিছু আছে। কি বলছে? কথা অথবা কার্য দ্বারা কিছু লাগবে না, তবে একটা ব্যক্তিকে গ্রেপ্তার করতে গেছো, গিয়ে তাকে পেয়েছো, যদি বলো যে আপনাকে গ্রেপ্তার করা হলো, এটাই গ্রেপ্তার। কথা অথবা কাজ দ্বারা যদি কোনো ব্যক্তিকে তুমি তোমার হেফাজতে নিতে না পারো, তাহলে গ্রেপ্তারকারী কর্মকর্তা কি করবেন? তাকে আপনি স্পর্শ করে ধরে ফেলবেন। এটা বইয়ের কথা, আমার কথা না তো। এখন তুমি যদি গাইড পড়ে মুখস্থ করে বলো যে স্যার এটা আবার কেমন হলো, হ্যাঁ এটাই তাই, কারণ বইয়ের বাইরে আমি যেতে পারবো না। কি বলছে? কথা অথবা কার্য দ্বারা, যেটা আমরা সবসময় করি। আমরা কি সব আসামিকে গিয়ে হ্যান্ডকাপ লাগাই? কি না আমরা স্যার। অনেক আসামি আছে, ধরার পরে কি করি, ওয়ারেন্টের আসামি ধরার পরে মোটরসাইকেলে করে নিয়ে আসে, এসে চলে আসে। কি, আপনাকে গ্রেপ্তার করা হলো, জি এই স্যার। আপনার নামে একটা ওয়ারেন্ট আছে, আপনাকে থানায় যেতে হবে, এটাও গ্রেপ্তার। অনেকে আবার কথা বলেও নিয়ে আসে যে ওসি স্যার কথা না, বলবে। আইনের বক্তব্য না, সেটা তো হলো আলাদা একটা তথ্য। কথা অথবা কাজ বলছে কি জানো, যে পুলিশ তুমি যাকে গ্রেপ্তার করতে গেছো, তাকে যদি তোমার মুখের কথা দিয়ে আয়ত্তে আনতে না পারো, বা অন্য কোনো ভাবে তোমার হেফাজতে তাকে নিতে না পারো, তাহলে কি করবা? তুমি তার দেহটা স্পর্শ করবা, তাহলে গ্রেপ্তার হবে। তোমার মুখের কথা দিয়েও গ্রেপ্তার হবে, অন্য কোনো কাজ দিয়ে তাকে গ্রেপ্তার করা যাবে, বা তার দেহটা স্পর্শ করলেই এটি গ্রেপ্তার হিসেবে কার্যকর হবে, এটা গ্রেপ্তার করা হয়ে যাবে। তখন বলতেছে, আচ্ছা যাকে আমি গ্রেপ্তার করতে গেছি সে যদি বাধায় প্রতিরোধ সৃষ্টি করে, কথাটাকে ভালো করে বোঝো। ওই এখানে তো আপনি বললেন যে কথা দিয়ে তাকে আপনি আপনার হেফাজতে নিতে পারবেন, কাজ দ্বারা নিতে পারবেন, দেহ স্পর্শ করে আপনি আপনার হেফাজতে নিতে পারবেন। কিন্তু সে যদি গ্রেপ্তারের সময় বাধার সৃষ্টি করে বা প্রতিরোধ সৃষ্টি করে, তখন বলছে এরূপ ব্যক্তি যদি, অর্থাৎ কোনো ব্যক্তি যদি গ্রেপ্তার এড়ানোর জন্য কি করেন? বল প্রয়োগ করেন বা গ্রেপ্তার এড়ানোর চেষ্টা করেন, তাহলে পুলিশ অফিসার এই গ্রেপ্তার কার্যকরী করিবার লক্ষ্যে সকল রকমের পন্থা অবলম্বন করতে পারবেন। তার মানে কি, আপনি যেভাবে হোক, কুইজা সাহেবের মতো হোক, ধৈর্যও তাকে আপনি আপনার হেফাজতে নিতে পারবেন। এরপরে বলছে যে যাকে আপনি গ্রেপ্তার করতে গেছেন সে যদি পরোয়ানার আসামি হয়ে থাকে, বলছে যাকে আপনি গ্রেপ্তার করতে গেছেন এই পরোয়ানার সাজাপ্রাপ্ত পরোয়ানার আসামি, বা এই পরোয়ানার আসামি আপনি গ্রেপ্তার করতে গেছেন, সে পলায়ন করতেছে, বলছে প্রয়োজনে তাকে আপনি আঘাত করেও গ্রেপ্তার কার্যকর করতে পারবেন। কয় যদি মেরে ফেলি, কয় মারতে পারবেন তখনই যাকে আপনি গ্রেপ্তার করতে গেছেন সে যদি যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধে অভিযুক্ত বা মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধে অভিযুক্ত হয়ে থাকে, তাহলে এই গ্রেপ্তার কার্যকরী করিবার লক্ষ্যে আপনি তার পলায়ন রোধ কল্পে যদি এমন কিছু করেন, সেক্ষেত্রে তার যদি মৃত্যু হয় তাহলে আপনার কোনো অপরাধ হবে না। জিনিসটা তো এরকম। অর্থাৎ একজন পুলিশ অফিসার বা একজন ব্যক্তি, একজন ব্যক্তিকে, অপর আরেকজন ব্যক্তিকে গ্রেপ্তার করতে গেলে কি পদ্ধতি অনুসরণ করে গ্রেপ্তারটা কার্যকরী করবেন, সেটাই এখানে বলা হয়েছে। তো আমি কাকে বুঝাবো? আমি যদি কাউকে বোঝাই, মাস্টারে তো বোঝে নাই, তা বুঝবে কেমনে? 46-3 কি বলা আছে? আপনি কি শুধু ওই যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধে অভিযুক্ত ব্যক্তিকে গুলি করে মারতে পারবেন, সেটাই এখানে উল্লেখ করেছে তা না। এখানে কি বলেছে? যে এই ধারায় এমন কোন অধিকার দেয়া হয় নাই যে কিনা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধে অভিযুক্ত বা মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধে অভিযুক্ত নহে তার মৃত্যু ঘটানো যাবে। তার মানে কি, যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধে অভিযুক্ত, মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধে অভিযুক্ত,
এ ধরনের ব্যক্তির পলায়ন রোধকল্পে তার মৃত্যু পর্যন্ত ঘটানো যাবে। কিন্তু যে ব্যক্তিটার অল্প কম শাস্তি হয়েছে, তাকে যদি আমি গুলি করে গ্রেপ্তার করি, এটা কি আমার আইনে অপরাধ হবে? 46(3) বলছে আপনার আইনে অপরাধ হবে না। তোমার মাস্টার যারা আছে, আমার কথাগুলো খুব খারাপ শোনা যায়, সকল মাস্টারের উদ্দেশ্যে একটা কথা ছেড়ে দাও, 46(3)টা কতজনে বুঝে? তারা জানে 46(3) মানেই মেরে ফেলা। আমার কথা কি বুঝতে পারছো সাথী? ডিজিটাল আর অ্যানালগের কিছু নাই, পড়াশোনা সেভাবেই করতে হয়। এই 46(1), 2, 3, এই 46(1), 2, 3 বলেছে গ্রেপ্তারের পদ্ধতি। কি পদ্ধতি অনুসরণ করে একটা ব্যক্তিকে আপনি আপনার হেফাজতে নিতে পারবেন? অথচ অনেক মাস্টার সাহেবরা এই গ্রেপ্তারের পদ্ধতি 53 পর্যন্ত চলে গেছেন। আমার কথা কি বুঝতে পারছো সাথী? জি স্যার। আসামি গ্রেপ্তারের পদ্ধতি এটা শুধুমাত্র সিআরপিসির 1, 2, 3, এটা জেনে রাখবা। এখন এর সাথে যুক্ত হয়েছে 46(ক), কিন্তু শুধু গ্রেপ্তারের পদ্ধতি না, এখানে কর্তব্য বলা হয়েছে, গ্রেপ্তারকারী কর্মকর্তার কর্তব্য। তাহলে আমরা এটা পরে আসি। তাহলে আমরা কি সিআরপিসির 46(1, 2, 3) বুঝতে পেরেছি? কি কাজী ফরহাদ? স্যার বুঝছি স্যার। না ওই যে রাজু খান, কোনো সমস্যা তোমার? না স্যার, সমস্যা নাই স্যার। এটা তো বুঝো না, এটা বুঝছিল কোনোদিন? কোনোদিনও বোঝো নাই? না স্যার, 46(3)টা তো ওইটাই জানতাম আমরা স্যার, ওই যে মৃত্যুদণ্ড, কেন মৃত্যু তুমি ওটা ঘটানোর জানবা? দায়। তুমি আবার দেখো, ভালো করে দেখো, এই ধারায় এরূপ কোনো অধিকার দেওয়া হয় নাই যাহার ফলে মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড শাস্তির যোগ্য কোনো অপরাধ অভিযুক্ত নহে তাহার মৃত্যু ঘটানো যাইতে পারে। তার মানে কি, এই ধারায় মৃত্যু ঘটানোর কথা বলছে। আমি মৃত্যু ঘটাই নাই, আমি গ্রেপ্তারি পরোয়ানা আসামি পলায়ন রোধকল্পে গুলি করেছি, সেই ইনজুর্ড অবস্থায় গ্রেপ্তার হয়েছে, এটা আমার অপরাধ হবে কিনা? আইন বলছে এটা আপনার অপরাধ হবে না। কিন্তু ওই আসামিটা যদি যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধে অভিযুক্ত না হয়, কিংবা মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধে অভিযুক্ত ব্যক্তি না হয়, তার মৃত্যু ঘটালে আপনি কিন্তু মামলার আসামি হয়ে যাবেন। কি আজেদুল, আমার কথা বুঝতে পারছো? জি স্যার। তোমরা আজকে গ্রুপে লেখো যে ক নামক পুলিশ অফিসার 2 বছরের সাজা পরোয়ানার আসামি খকে গ্রেপ্তার করতে গেলে খ পুলিশের উপস্থিতি টের পেয়ে পালাতে থাকে। ক নামক পুলিশ অফিসার আসামির পলায়ন রোধকল্পে গুলি করলে খ রক্তাক্ত অবস্থায় পুলিশ কর্তৃক ধৃত হয়। ক নামক পুলিশ অফিসারের কাজের আইনসঙ্গত ব্যাখ্যা দিন। ডাইরেক্ট বলবে সে 326 ধারা হয়েছে। কি রাজু খান? স্যার ওইটাই দিবে স্যার, ওইটাই দিবে। এই জন্য তো বললাম শিক্ষকতা এত সহজ না। ওই আমার কাছ থেকে টুকটাক করে শিখে শিখে, কারণ অনলাইনের প্রথম মাস্টার আমি, অফলাইনেরও প্রথম মাস্টার আমি। ডিজিটাল অ্যানালগের কিছুই নাই। ব্ল্যাকবোর্ডে লেখে লেখে আমি দেখাবো, একজন শিখলো, সে তো এমনি মুখস্থ করতে পারে না। এই যে আমাদের বিল্লাল, বিল্লাল আমাকে আজকে জিজ্ঞেস করতেছে, স্যার গতকালকে রাত্রে আমাদের ক্লাস কি হবে? তো সকালে যে আমি ক্লাস করে ক্লাসের ভিডিওতে বলে দিলাম যে এতটার সময় ক্লাস, বা আমি ক্লাস করতে পারবো না। নিশ্চয়ই সে ভিডিওটা দেখে নাই। তাকে বললাম ভিডিও দেখো নাই, কোন আচ্ছা দেখে নেই। কথাটা বুঝতে পারছো? যাও, তাহলে যদি কখনো প্রশ্ন আসে গ্রেপ্তারের পদ্ধতি আলোচনা করুন, তাহলে আমরা কোন ধারা দেব? কি বলো, কোন কোন ধারা দেব? 46(1), 1, 2, 3। আবার বলি, 46(1), 2, 3 স্যার। গ্রেপ্তার কাকে বলে? যদি কখনো প্রশ্ন আসে গ্রেপ্তার কাকে বলে, গ্রেপ্তার হলো কোন ব্যক্তির ব্যক্তিগত স্বাধীনতাকে সাময়িকভাবে হরণ করে আইন বলে কোন ব্যক্তিকে আইনের হেফাজতে নেওয়াটাকে গ্রেপ্তার বলে। অর্থাৎ যে ব্যক্তিকে তুমি গ্রেপ্তার করতেছো, সারা জীবনের তরে তো তার ব্যক্তিগত স্বাধীনতাকে হস্তক্ষেপ করতে পারবা না, পারবা? কোন সাময়িক ব্যক্তির সময়ের জন্য। ব্যক্তিগত স্বাধীনতা, অর্থাৎ একটা লোক এখান থেকে ওখানে যাওয়ার অধিকার আছে সাময়িকভাবে। আচ্ছা, এখন প্রশ্ন যদি এখন আসে, তোমরা একটু ভালো করে চিন্তা করে দেখো তো কিভাবে গ্রেপ্তার করিতে হয়। পরে দেখো ভালো করে কিভাবে গ্রেপ্তার করিতে হয়। হেডলাইন এটা বলা আছে, আছে নাকি দেখো তো।
এটা আছে কি সিআরপিসি 46-এর একে? কি রাজু খান বা ফরহাদ, দেখছো বইয়ে স্যার কি বলা জি আছে স্যার কিভাবে কিভাবে গ্রেপ্তার করিতে হয়? আছে না? জি স্যার এখানে এরপরে কি বলা আছে? গ্রেপ্তারের টোটাল গ্রেপ্তারের চেষ্টায় প্রতিরোধ। এরপরে কি বলা আছে? গ্রেপ্তারের চেষ্টায় প্রতিরোধ। বাধা, হ্যাঁ আছে। এরপরে কি বলা আছে? গ্রেপ্তারকালীন সময় মৃত্যু ঘটানো। আইনটাকে যত রস করে পড়তে পারো, যত বুদ্ধি করে মাথায় রাখার চেষ্টা করবে, ততই পারবে। তাহলে আমরা গ্রেপ্তার বলতে কি বুঝেন বা গ্রেপ্তারের পদ্ধতি আলোচনা করুন। কোনো অবস্থাতেই আমরা 46-এর 3-এর বাইরে যাব না। আমি মনে স্যার করো দিয়ে আসছিলাম ওই যে 47 48 না, 49 এগুলো আচ্ছা এই যদি আচ্ছা মনে ভুল করো সিদ্ধান্ত তুমি গ্রেপ্তারের পদ্ধতি ওখানে দিচ্ছ 47 ধারায় আসি, 46-এর কটা আমরা একটু পরে আসতেছি। মনে করো তোমার কথায় যে 47 ধারায় কি বলা আছে, যাকে তুমি গ্রেপ্তার করতে গেছো সে যদি পলায়ন করে কোনো বাড়িতে বা কোনো স্থানে লুকিয়ে থাকে, তাহলে তুমি বিনা পরোয়ানায় সেখানে প্রবেশ করে তল্লাশি করে তো ওই লোকটাকে গ্রেপ্তার করতে পারবা। মনে করো তুমি খুব রাগ করে গেছো, দরজা জানলা ভেঙে বাড়ির ভিতরে ঢুকেছো, লোকটাকে পেয়ে গেছো, কোন পদ্ধতি অনুসরণ করবা বলো তো? 47 46 ধারা না, 46 ধারা, শুধুমাত্র 46 ধারা। 48 কোন 47 হবে কেন? 47 মনে করো একটা জায়গায় তল্লাশি করে তাকে পেয়ে গেছো, তখন কি করবা? 47 ধারা দিয়ে গ্রেপ্তার করবা না, গ্রেপ্তারের পদ্ধতি যখনই তুমি যাও 46 ধারা। এই যে অনুসরণ করে বাংলাদেশের নোয়াখালী থেকে শুরু করে তেতুলিয়া পর্যন্ত তুমি তাকে অনুসরণ করে যেতে পারবা, গিয়ে তখন যাকে পাবা ওই 46-এর 1 2 3। তার মানে কি এই 47 ধারার বক্তব্যটা হলো, যাকে আপনি গ্রেপ্তার করতে গেছেন সে যদি পলায়ন করে কোনো স্থানে লুকিয়ে থাকে, তাহলে তাকে আবার কিভাবে গ্রেপ্তার করবেন? বলছে সে স্থানে আদালতের অনুমতি লাগবে না, আমি বিনা পরোয়ানায় সেখানে প্রবেশ করতে পারবো। তো বিনা পরোয়ানায় প্রবেশ করে তাকে আপনি পেয়েছেন, কিভাবে ধরবেন? যে একই তাকে কুইসা সাপের মতো বাইন্দে ধরবেন, না তাকে বলবেন যে আপনাকে অ্যারেস্ট করা হলো, চলেন যাই, জি না স্যার তার সুন্দর হাতটা ধরবেন? উপস্থাপন স্যার ওই 46-এর 3, 1 2 3, এটাই হলো। এই যে দরজা জানলা ভেঙে আপনি ভিতরে ঢুকেছেন আসামি ধরার জন্য, এই আসামিটা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধে অভিযুক্ত আসামি, আপনার অবস্থা দেখেই সেও দরজা জানলা ভেঙে পলায়ন করা শুরু করলো, তার জানলা পিছনের জানলা ভেঙে শুরু করলো, আপনি গুলি করেছেন, তার গুলি কি 48-এ আপনি করতে পারবেন? না স্যার। কি না এই স্যার। এই জিনিসগুলো আগে বুঝতে হবে বাবা, আইনের ভিতরে ঢুকতে হবে। হুদাই 9টা ধারা দিয়ে লাভ নাই, আসলটাই তো আমরা জানি না। যাও, যেমন আরেকটু কথা বলিনি, 47 ধারার একটা পরীক্ষায় প্রশ্ন আসছিল, এএসআই থেকে সাব ইন্সপেক্টর উত্তর দিতে পারে নাই, তারা 53 পর্যন্ত চলে গেছে। কি প্রশ্ন আসছিল? যে একজন সাব ইন্সপেক্টর গ্রেপ্তারি পরোয়ানা বলে খকে গ্রেপ্তার করতে গেলে খ পুলিশের উপস্থিতি টের পেয়ে পার্শ্ববর্তী একটা বাড়িতে প্রবেশ করেন, সংশ্লিষ্ট পুলিশ অফিসারের করণীয় কি? শুধুমাত্র প্রশ্ন আসছিল 47-এর, এ দরজা জানলা ভাঙিয়া ঢুকছে, আবার দরজা জানলা ভাঙিয়া বেরোইছে, তার কাছে যা পাইছে তল্লাশি করছে নিচে, মানে ছেঁড়া বেড়া বানাই দিছে। বাবারে, প্রশ্ন এরকম না, পরীক্ষার প্রশ্ন এরকম না। কে রাজু খান, মন খারাপ? না স্যার, মন খারাপ না স্যার। আচ্ছা, স্যার খুব সুন্দর উপস্থাপন স্যার কেন? ভালো লাগতেছে আসলে বাস্তব যেটা স্যার এটা বলতেছেন এই জন্য ভালো লাগতেছে স্যার আমরা না, তো আসলে আইনের না বুঝিয়ে স্যার আমি তো এইগুলো আইনের বাইরে যেতে পারবো না, তুমি ভুল শোনো, আমি চ্যালেঞ্জ করে নেই, তুমি সঠিক যদি স্যার প্রত্যেকটা কথা আমার শোনো, আমার কথা মতো লেখো, আমি যেভাবে বলি সেভাবে লেখো, তোমার রেজাল্ট আন্ডার 50 থাকবে, যত ভালো ছাত্র হোক না কেন। তোমরা ইনশাআল্লাহ স্যার মাস্টারদের পালন করার প্রতিযোগিতা চেষ্টা নাও, করব তোমরা মাস্টারদের প্রতিযোগিতা নাও, যদি একটা বোঝাতে পারে এরকম, তাদের ছাত্র বেশি, এই জন্য ভালো মাস্টার না কিন্তু, কেন আমার রসকস নাই তো, ছাত্র এমনি পালায়। কি সাথে? আচ্ছা যাক, গল্প আর নেই, যে যাবে তার কপাল নিয়ে যাবে, সমস্যা আমরা নেই। দূর, এটা না এমনি যাক, আমরা চলে আসি। যদি কখনো প্রশ্ন আসে
গ্রেপ্তারকারী কর্মকর্তার কর্তব্য আলোচনা করে, জিনিস দুটো এখানে আমাদেরকে বুঝতে হবে। একটা হলো আপনি সূত্রাপুর থানার সাব ইন্সপেক্টর বা এএসআই, গ্রেপ্তারি পরোয়ানা বলে খকে গ্রেপ্তার করেছেন, আপনার দায়িত্ব কি? আপনি আবার এই ঊর্ধ্বতন অফিসারকে জানাবো, ওয়ারলেস বাজি করবো, তা কিন্তু না। 46-এর ক, এটা নতুন সংযোজন হয়েছে, যুক্ত হয়েছে। কি বলা আছে দেখি? গ্রেপ্তারের পদ্ধতি, গ্রেপ্তারকারী কর্মকর্তার কর্তব্য। কার কর্তব্য? আপনি গ্রেপ্তার করেছেন, কি পদ্ধতি অনুসরণ করে আপনি তাকে আপনার হেফাজতে নিবেন। আপনি ওই এই পদ্ধতি হলো 46-এর 1, 2, 3। আর এখানে আপনার দায়িত্ব কি? গ্রেপ্তার করার পর আপনি কি কি দায়িত্ব পালন করবেন? বলছে যে গ্রেপ্তার করিবার সময় পুলিশ অফিসার বা অন্য কোনো ব্যক্তিকে, সাউন্ডটা বন্ধ করো, কি করবেন? প্রথমে বলছে গ্রেপ্তারকারী পুলিশ অফিসার যিনি গ্রেপ্তার করতে যাবেন তিনি তার নাম স্পষ্ট করে যেন দেখা যায় এমন ভাবে ধারণ কর, অর্থাৎ নেম প্লেটটা প্রকাশ্যভাবে লটকিয়ে রাখবেন এবং আশেপাশের উপস্থিত যারা আছে তাদেরকে গিয়ে নিজের পরিচয়টা জানাবেন। তার মানে গ্রেপ্তারকারী কর্মকর্তার দায়িত্ব এবং কর্তব্য। শোনো, এটা আমার সৌভাগ্য, তোমরা এর বিশ্বাস কোনোদিনও করবা না। আমি সিআরপিসির এই বিষয়টা নিয়ে গত সপ্তাহে আমাদের সম্মানিত আইন উপদেষ্টা মহোদয়ের সাথে আধা ঘন্টা এই বিষয় নিয়ে আমি আলোচনা করছি ওনার সাথে। যেহেতু একসাথে খেলার সুযোগ হয়, স্যারের কাছে আমি এই বক্তব্যটা বলেছি। ওখানে আমাদের একজন এডিশনাল আইজি স্যারও ছিলেন, আমাদের একজন বর্তমান রানিং একজন এডিশনাল আইজি ছিলেন। তখন আমি বললাম যে স্যার এগুলো আসলে প্রয়োজন ছিল। এগুলোকে মানে পুলিশ কি মানে? হ্যাঁ আমি স্যার মানে, কারণ আইন তো অমান্য করার সুযোগ নেই পুলিশের। তো এখন আমি যদি বলি অনেকে বলবে চাপাবাজি মারে, এছাড়া তো উপায় নেই। কথাটা বুঝতে পারছো? তো যাদের ব্যাটসম্যান আছে, আমাদের সম্মানিত আইন উপদেষ্টা মহোদয়ের বডিগার্ড, গানম্যান, যাদের ব্যাটসম্যান ডিউটি করে, যার ব্যাটসম্যান হয় তাকে ফোন করে জানতে পারবা যে এই লোকটা কি করেছে। কারণটা আমি বলি, সিআরপিসির মধ্যে অনেক কিছু ধারা আছে। আমি প্রথম কথাটা ওনার সাথে যেটা উঠালাম, আমি একটু অন্য আইনে চলে যাচ্ছি, ভালো করে বুঝে নাও। নারী ও শিশু নির্যাতন দমন আইন, এই নারী ও শিশু নির্যাতন দমন আইনের আগে মামলা হতো 7/30। কি হতো? বিবাহের উদ্দেশ্যে অপহরণ। পরবর্তীতে এই প্রেম প্রীতি ভালোবাসা, বাবা মা জেল টেল খাটা শেষ, মেয়ে এসে পরবর্তীতে মায়ের আন্ডারে বা তার বাপের আন্ডারে এসে জবানবন্দি দিচ্ছে যে আমি নাবালিকা, আমাকে জোর করে নিয়ে গেছে এবং আমার সাথে সহবাস করেছে। তখন কি হলো? তদন্তকারী কর্মকর্তা 9-1 ধারা সংযোজনের জন্য আদালতে আবেদন করেন। 9-1 ধারার সর্বোচ্চ শাস্তি কি? মৃত্যুদণ্ড। সর্বনিম্ন শাস্তি কি? যাবজ্জীবন কারাদণ্ড। তো প্রেম প্রীতি ভালোবাসা করে তারা ঘর সংসার করলো, পরবর্তীতে বললো যে আমাকে ফুসলিয়ে নিয়ে গেছে, তার জন্য যাবজ্জীবন দেওয়া তো ঠিক হবে না। স্যার ভালো কথা একটা বলছেন, এই জন্যই যে 9-এর খ, সেখানে কি বলছে? আস্থাভাজন সম্পর্ক। আস্থাভাজন সম্পর্ক অর্থাৎ উভয়ের মধ্যে সুসম্পর্ক থাকাকালে যদি এরকম কোনো যৌন অপরাধ সংঘটিত হয় তাহলে সেটি ধর্ষণের পর্যায়ে পড়লেও, কারণ ওই যে 375 ধারায় ধর্ষণ কাকে বলে? বলছে নারীটির ইচ্ছার বিরুদ্ধে প্রলোভন দেখিয়ে, বিয়ের আশ্বাস দিয়ে, ঠাকুর পূজা করে, সবকিছু মৌলবি দিয়ে সবকিছু বলে দিয়েছে। আইন বলছে হ্যাঁ এটা আমি ধর্ষণ হিসেবে গণ্য করি, শাস্তির ক্ষেত্রে তার যাবজ্জীবন হবে না, মৃত্যুদণ্ডও হবে না। এই যে 9-এর খ, 9-এর খটা কিন্তু ধর্ষণ, কিন্তু শাস্তিটা কম। তো এটা তো আইনে আগে ছিল না। আমার কথা কি বুঝতে পারছো? এই যে জিনিসগুলো, তারপরে এই যে সিআরপিসির মেমোরান্ডাম, অ্যারেস্টের মেমোরান্ডাম বা এই স্মারকলিপি, এগুলো তো ছিল না। তো 46-এর কথা যে কথাটি বলছে যে আপনি যাকে গ্রেপ্তার করতে যাবেন, আপনার নাম কি? এমদাদ। প্রকাশ্য করে আপনি আপনার নাম এমদাদের একটা নেম প্লেট ব্যবহার করবেন এবং
ওখানে যারা আছে, আপনি ভুয়া পুলিশ না অরিজিনাল পুলিশ, আপনি গিয়ে পরিচয় জানাবেন যে আমি অমুক অমুক থানার থেকে আসছি। 46-এর কয়ের 1-এ বলছে, 2-এ বলছে তার পরিচয় প্রকাশ করবেন এবং দাবি করা হলে গ্রেপ্তারকৃত ব্যক্তি গ্রেপ্তারের সময় উপস্থিত ব্যক্তিদের কাছে যদি তারা বলতে চায়, তারা যদি তোমার আইডি কার্ড দেখতে চায়, তাকে তুমি দেখাতে বাধ্য। আর আগে কি এই তোকে ক্ষমতা দিছে রে? পুলিশের পরিচয় জানতে চাওয়াটা কি অপরাধ? এই যে আজকে দেখলাম, আল্লাহ জানে সত্য না মিথ্যা, রাজশাহীতে পুলিশ সাহেবরা কান ধরে আছেন, একটা ভিডিও দেখলাম। এটা কি ঠিক হয়েছে? তুমি অপরাধী বা করবা কেন? তাহলে আপনি সেখানে গিয়ে আপনার পরিচয় তো দিবেন, তারা যদি আপনার পরিচয়পত্র দেখতে চায় সেটাও আপনি দেখাবেন। এরপরে কি বলছে, আপনি গ্রেপ্তারের একটা স্মারকলিপি প্রস্তুত করবেন। আমাদের এমসিকিউতে আসছিল না গ্রেপ্তারের স্মারকলিপি কত ধারায় উল্লেখ করা আছে? 46-এর কতে বলা আছে না? এমসিকিউতে আসছিল গ্রেপ্তারের স্মারকলিপি কত জানো? কি তোমরা দেখো না গ্রেপ্তারের স্মারকলিপি? অর্থাৎ গ্রেপ্তার করতে গেলে যে একটা মানে একটা কি জব্দ তালিকার মতো কাগজ তৈরি করতে হয়, জানো কি তোমরা সেটা? হ্যাঁ, জি স্যার, দেখছি স্যার। 18টা ইয়ে আছে। 18টা না কয়টা জিনিস আছে 17টা এখানে? 17টা আছে। 17টা 17টা আছে। যাই হোক, আমরা এরপরে কি বলছে, কমপক্ষে একজন সাক্ষী যিনি গ্রেপ্তারকৃত ব্যক্তির পরিবারের সদস্য অথবা যে এলাকায় গ্রেপ্তার করা হয়েছে সেই এলাকায় একজন সম্মানিত বাসিন্দা দ্বারা সত্যায়িত করতে হবে, এবং যেখানে এ ধরনের কোনো সাক্ষী পাওয়া যাবে না তার কারণ স্মারকলিপিতে লিপিবদ্ধ করবেন। তার মানে কি, ওই আসামি অ্যারেস্ট করার পর একটা ফর্ম পূরণ করে কিন্তু কোর্টে ফরওয়ার্ডিং দেয়, দেয় না সাথে? দেয় নাকি সাথে? আসামি অ্যারেস্ট করার আলাদা একটা ফরওয়ার্ডিং তো জি দেয়, স্যার। তার সাথে একটা স্মারকলিপি দেয় না? স্যার অ্যারেস্ট মেমোরেন্ডাম দেয়। ওই তো, এটা স্মারকলিপি বলা হয় এটাকে। জি স্যার। আচ্ছা, এরপরে যেখানে বলছে যে ওখানে কিন্তু সাক্ষীর কথা বলা আছে, যদি কোনো সাক্ষী না পান তার কথা হলে কারণটা কি? আমাদের দেশে অনেক মানুষকে রাস্তার থেকে তুলে নিয়ে গেছে, দিনের পর দিন তার খোঁজ পাওয়া যায়নি। তাহলে আপনি যে তাকে গ্রেপ্তার করলেন, তখন আপনি শুধু বলতে পারে কালো একটা গাড়ি এসে ধরে নিয়ে গেছে, ঠিক আছে? এই কালো গাড়িতে তো লোককে শনাক্ত করা যাবে না। এই জন্য বলছে যে আপনি যাকে গ্রেপ্তার করলেন সেখানে আশেপাশে বা তার আত্মীয় স্বজন থাকলে তাদেরকে আপনার এই সাক্ষীর, দুঃখিত, গ্রেপ্তারের মেমোরান্ডামে অর্থাৎ এই স্মারকলিপিতে তাদের আপনি স্বাক্ষর নিবেন। যদি না থাকে কোনো আত্মীয়, এমন স্থানে গ্রেপ্তার করেছেন সেখানে কেউ নেই, তা বলছে যে সেখানে আপনি কেন নিলেন না তার ব্যাখ্যাটা আপনি লিখবেন। এরপরে কি বলছে, গ্রেপ্তারকৃত ব্যক্তি যদি অস্বীকৃতি জানায় তাহলে তারা প্রতি স্বাক্ষর বা আঙ্গুলের ছাপ নেবেন। গ্রেপ্তারকৃত ব্যক্তি প্রয়োজনে আপনি তারও আঙ্গুলের ছাপ নেবেন। এবং বলা আছে অভিযুক্ত ব্যক্তিকে তার বাসস্থান ব্যতীত, এরপরে বলছে যাকে আপনি গ্রেপ্তার করেছেন তাকে যদি তার বাড়ি ছাড়া অন্য কোনো স্থানে আপনি গ্রেপ্তার করেন তাহলে অনুসরণীয় পদ্ধতি কি? অর্থাৎ যদি প্রশ্ন এরকম আসে যে ক নামক পুলিশ অফিসার গ্রেপ্তারি পরোয়ানা বলে খকে গ্রেপ্তার করতে গেলে দেখে সে বাড়িতে নাই, পরবর্তীতে এই গ্রেপ্তারকারী কর্মকর্তা বা এই পরোয়ানা তামিলকারী কর্মকর্তা খকে একটা বাজারে গ্রেপ্তার করেন, বা আপনি একজন পুলিশ অফিসার গ্রেপ্তারি পরোয়ানা বলে একজন আসামিকে বাসে ওঠার সময় গ্রেপ্তার করেছেন, আপনার করণীয় কি? অর্থাৎ আপনি যাকে গ্রেপ্তার করতে গেছেন তাকে যদি তার বাসস্থান ব্যতীত অন্য কোনো স্থানে আপনি গ্রেপ্তার করেন তাহলে কি ব্যবস্থা নেবেন? বলতে অভিযুক্ত ব্যক্তিকে তার বাসস্থান ব্যতীত অন্য কোনো স্থান থেকে গ্রেপ্তার করা হলে গ্রেপ্তারকৃত ব্যক্তির মনোনীত পরিবারের সদস্য, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যত সম্ভব 12 ঘন্টার মধ্যে আপনি তাদেরকে জানাবেন, এবং কোথায় গ্রেপ্তার করেছেন, কোথায় নিয়ে যাচ্ছেন এর বিষয়টা আপনি তাদের আত্মীয় স্বজন বা তার পরিবারের লোকজনকে আপনি জানাবেন। এরপরে কি বলেছে,
গ্রেপ্তারকৃত ব্যক্তির শরীরে যদি কোনো আঘাতের চিহ্ন থাকে তাহলে 46 ধারা অনুসারে একজন মেডিকেল অফিসার অথবা নিবন্ধিত মেডিকেল প্র্যাকটিশনার কর্তৃক পরীক্ষা নিরীক্ষা প্রাথমিক চিকিৎসা করিতে হইবে। উপস্থিত মেডিকেল অফিসার অথবা প্র্যাকটিশনার কর্তৃক একটি সার্টিফিকেট নিতে হবে এবং এই ধরনের আঘাতের কারণ লিপিবদ্ধ করতে হবে। স্বাভাবিক, আপনি যাকে গ্রেপ্তার করেছেন তার শরীরে কোনো আঘাতের চিহ্ন থাকলে অবশ্যই তার কারণটা আপনাকে লিপিবদ্ধ করতে হবে। এরপরে কি বলছে, গ্রেপ্তারকৃত ব্যক্তি যদি চান তাহলে তাহাকে তাহার পছন্দের আইনজীবীর সাথে পরামর্শ করার অথবা আত্মীয় স্বজনের সাথে দেখা করার 12 ঘন্টার মধ্যে সুযোগ দিতে হবে। আগে তো দিতই না। আগে তো কিছুই ছিল না স্যার। শোনো, আইন দিন যাবে আরো কিছু হবে, এগুলো আমরা মিসইউজ করেছি বলেই আজকে আইনের 12টা বেজে গেছে। ওটা দরকার নেই। তার মানে তাহলে কি, এটা হলো গ্রেপ্তার যিনি করেছেন তার কর্তব্য। কার? যে গ্রেপ্তার করছেন তার। এরপরে 46-এর খতে বলা আছে যে আপনি থানার ডিউটি অফিসার, ভালো করে বোঝো, আপনি থানার ডিউটি অফিসার, আপনারই থানার একজন সাব ইন্সপেক্টর একজন আসামিকে গ্রেপ্তার করে আপনার নিকট হস্তান্তর করেছেন, ডিউটি অফিসার হিসেবে আপনার করণীয় কি? একটা কথা বলি নেই, যদি প্রশ্ন আসে যে গ্রেপ্তারকৃত আসামিকে থানা হাজতে রাখার পূর্বে করণীয় কি, তাহলে শুধুমাত্র পিআরবি 328। কিন্তু এখানে কি বলছে, জি স্যার। গ্রেপ্তারকৃত কোনো ব্যক্তিকে স্পষ্ট করে বলে দিয়েছে 46-এর খতে, দেখো, গ্রেপ্তারকারী কর্মকর্তা কর্তৃক সরকারি রেজিস্টারে গ্রেপ্তারের কারণ, যিনি গ্রেপ্তার করেছেন তিনি গ্রেপ্তারের কারণ লিখবেন, কে সংবাদ দিয়েছে, অভিযোগকারীর নাম কি, বিবরণ, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের বিবরণ, যাকে গ্রেপ্তার সম্পর্কে তথ্য দেওয়া হয়েছে এবং গ্রেপ্তারকৃত ব্যক্তির হেফাজতে থাকা কর্মকর্তার কার হেফাজতে তাকে রাখা হলো ইত্যাদি এই রেজিস্টারে এন্ট্রি করতে হবে। আপনাকে বলে নাই যে আপনি গ্রেপ্তার করে ওই থানায় নিয়ে যাবেন আর একটা রাফ খাতায় রেজিস্টারে রাখবেন আর সকালবেলা ছেড়ে দিবেন, এটি কিন্তু এখানে বলে নাই। বলছে আপনি গ্রেপ্তার করার পর রেজিস্টারে লিখবেন গ্রেপ্তার কারণ কি, কে অভিযোগদাতা, অভিযোগের বিবরণ কি, তার আত্মীয় স্বজন কে, তার বন্ধু বান্ধব কে, বিস্তারিত আপনাকে এখানে উল্লেখ করতে হবে। এরপরে বলছে যে থানার এলাকায় গ্রেপ্তার হয়েছে সেই থানার জেনারেল ডায়েরিতে সঙ্গে সঙ্গে নথিভুক্ত করতে হবে। আগে যে বিষয়টা ছিল যে আমরা যেটা দেখেছি যে রংপুর জেলা থেকে পুলিশ গিয়ে বরিশাল জেলায় আসামি নিয়ে সাথে সাথে চলে আসছে ধরে, বলছে যে না, আপনি গ্রেপ্তার করতে পারবেন বাংলাদেশের যে কোনো স্থানে গিয়ে, তবে যেখানেই তাকে গ্রেপ্তার করেন না কেন ওই থানাকে আপনি অবশ্যই অবগত করবেন। কারণ আপনি রাতের অন্ধকারে ধরে নিয়ে আসলেন, রংপুরের লোক বরিশাল গিয়ে ওর আত্মীয় স্বজন কোথায় খুঁজবে, তারা তো বরিশালে খুঁজবে। তাহলে বরিশালে যদি আপনি এন্ট্রি করে দেন যে না আমরা রংপুর আলারে নিয়ে গেলাম, তাহলে তার আত্মীয় স্বজন রংপুরে খুঁজতে আসবে, নাহলে তারা তো অন্ধকার ঘরেই থাকবে। আমার কথা কি বুঝতে পারছো? আইনের জি বিষয়টা স্যার। হলো এরকম। বলছে যে থানায় গ্রেপ্তার করা হয়েছে সে থানার জেনারেল ডায়েরিতে সঙ্গে সঙ্গে নথিভুক্ত করতে হবে, যেখানে গ্রেপ্তারকারী কর্মকর্তা ও উক্ত থানার সাথে সম্পৃক্ত না থাকেন সেখানে তিনি গ্রেপ্তার করার পরপরই গ্রেপ্তারের স্মারক লিপি উক্ত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে জমা দিবেন, তিনি এরপর সাধারণ ডায়েরিতে লিপিবদ্ধ করবেন। অর্থাৎ কি বলা আছে, গ্রেপ্তারকারী কর্মকর্তা উক্ত থানার সাথে সংযুক্ত না থাকলে, তার মানেটা কি, এটা কি জানো তোমরা? এর মানেটা কি? তুমি গ্রেপ্তার করেছো, তুমি ওই থানার লোক না, তুমি অন্য থানার লোক, তো তুমি তো আসামিটাকে যে থানা এলাকায় গ্রেপ্তার করেছো সেখানে তো জমা দিবাই। এই যে গ্রেপ্তারের স্মারকপত্র সেটা ওই থানার অফিসার ইনচার্জের নিকট তোমাকে জমা দিয়ে আসতে হবে। কারণ ওই যে গ্রেপ্তারকৃত আসামিকে 24 ঘন্টার বেশি রাখতে পারবা না, তুমি তাকে গ্রেপ্তার করে ওখানে দিলা, এখন রংপুর থেকে কক্সবাজার 24 ঘন্টার মধ্যে যদি যেতে না পারো বা আসামিটাকে তুমি যদি ঝামেলা মনে তা কি করবা তুমি? তাহলে ওখানে জমা দিয়ে আসবা প্রতিবেদন দিয়ে। অর্থাৎ আইনগুলো একটু যদি আমরা সুন্দর করে গুছিয়ে পড়ার চেষ্টা করি তাহলে কিন্তু ভাল লাগবে।
এরপরে আমরা চলে আসি, এখানে একটা কথা বলা আছে যে উপধারা 1 এবং 2 এর অধীন রেজিস্ট্রার সাধারণ ডায়েরি রক্ষণাবেক্ষণের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা চাহিদা অনুযায়ী গ্রেপ্তারকৃত ব্যক্তির যে কোনো আত্মীয় স্বজন ইত্যাদি দিতে বাধ্য থাকবে। যেমন এই যে আসামি যে গ্রেপ্তার করা হয়, কোনো তথ্যই দেওয়া হয় না। আসামি গ্রেপ্তার করলে কোনো তথ্যই আসামির আত্মীয় স্বজন পরিজনকে দেওয়া হয় না। বলে যে কোর্টে যান, কোর্টে গেলে নিতে পারবেন, থানার থেকে দেওয়া হয় না। এখন কি বলেছে দেখো, যে সিআরপিসির 46-এর খ এর 1 এবং 2 এর অধীনে রেজিস্টার বা সাধারণ ডায়েরিতে রক্ষণাবেক্ষণের জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা চাহিদা অনুযায়ী গ্রেপ্তারকৃত ব্যক্তির যে কোনো আত্মীয়, বন্ধু বা প্রতিবেশীকে এ ধরনের গ্রেপ্তার সম্পর্কিত তথ্য সরবরাহ করতে বাধ্য থাকবেন। যদি এখানে একটা প্রশ্ন আসে যে পুলিশ কি গ্রেপ্তারকৃত ব্যক্তি সম্পর্কে তার পরিবার পরিজনকে জানাতে বাধ্য? হ্যাঁ, জানাতে বাধ্য। কোথায়? সিআরপিসির 46-এর খ এর 3 ধারায়। আমরা তো পড়েছি, কি পড়েছি? যে জনসাধারণ পুলিশ কিংবা ম্যাজিস্ট্রেটকে সাহায্য করতে বাধ্য, জনসাধারণ অপর জনসাধারণকে সাহায্য করতে বাধ্য, সংবাদ দিতে বাধ্য, অনেক কিছু বাধ্য আমরা পড়লাম। কিন্তু এবারে কি বললো? গ্রেপ্তারকৃত ব্যক্তির সম্পর্কে তার আত্মীয় স্বজনকে গ্রেপ্তারকারী কর্মকর্তা জানাতে কি বাধ্য? সিআরপিসির 46-এর খ এর 3 ধারায় কি বলেছে ভালো করে দেখো, যে তার রেজিস্টারে যার নাম রেজিস্টারে লেখা হয়েছে, যার নাম জেনারেল ডায়েরিতে লেখা হয়েছে, এই জেনারেল ডায়েরি বা রেজিস্টার রক্ষণাবেক্ষণকারী কর্মকর্তা বা অফিসার গ্রেপ্তারকৃত ব্যক্তির তথ্য সম্পর্কে তার আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবকে জানাতে বাধ্য থাকিবেন। তার মানে আমি যেটা দেখেছি আমার জীবনে, কোর্টে যখন চাকরি করেছি, ওই কোর্ট হাজতখানায় কিন্তু এখনো চিৎকার মারে, এই কারো আত্মীয় স্বজন সংবাদ পায় না, এরকম কেউ আছে? এটা কিন্তু ভুক্তভোগী, এত সহজ না। এই জন্য দেখা যায় এই যে বিভিন্ন, শোনো, এগুলো মাথার মধ্যে ঢুকাও, কি পাশ করবা সেটা পড়ে। কারণ আমরা মাঝে মাঝে দেখি না, হাইকোর্টে একজন ব্যক্তিকে তলব করেছে বিনা বিচারে 15 বছর জেলে, বিনা বিচারে, অর্থাৎ তার পরিবার পরিজন আজও জানে না সে কোথায় আছে, এবং সে অনেক চেষ্টা করেছে তার পরিবার পরিজনকে সংবাদ দেওয়ার মতো, কেউ সংবাদ দেওয়ার তা যায়নি। এরকম মাঝে মাঝে আমরা পাই না? এইগুলা নিরোধের জন্যই যে আপনি গ্রেপ্তার করেন কোনো সমস্যা নেই, কিন্তু ওই লোকটাকে যে আপনি গ্রেপ্তার করেছেন, কি কারণে গ্রেপ্তার করেছেন, কোথায় নিয়ে গেছেন, কোথায় রেখেছেন, কোন মামলায় ধরেছেন, কার অভিযোগ, এ সম্পর্কে তার আত্মীয় স্বজনকে বা তার পরিবার পরিজনকে আপনি জানাতে বাধ্য থাকবেন। এরপরে 46-এর গ, 46-এর গতে বলা আছে যে যাকে, যে বলছে পুলিশ কমিশনার অফিস, এখানে বলা হয়েছে, দেখেন স্যার, এখানে একটা কথা বলা হয়েছে, পুলিশ কমিশনার অফিস, অর্থাৎ মেট্রোপলিটন এলাকা হলে পুলিশ কমিশনার অফিসে, আর জেলার ক্ষেত্রে পুলিশ অফিসে বা পুলিশ সুপারের কার্যালয়ে একজন এএসআই দায়িত্ব থাকবেন। কি? তিনি এই যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তার নথিগুলো সংরক্ষণ করবেন। কি বলা হয়েছে? যে প্রতিটি জেলায় এবং মহানগরী এলাকায় পুলিশ কমিশনার ক্ষেত্রমত মেট্রোপলিটন এলাকার সদর দপ্তরে সহকারী উপপুলিশ পরিদর্শকের পদমর্যাদা নিম্নে নহে এমন একজন কর্মকর্তাকে গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম, ঠিকানা, গ্রেপ্তার করার কারণ, অপরাধের প্রকৃতি সম্পর্কিত তথ্য সংরক্ষণের জন্য নিযুক্ত করবেন, এবং এই তথ্য প্রতিটি থানায়, জেলা, মেট্রোপলিটন সদর দপ্তরে বিশেষ করে ডিজিটাল ভাবে প্রদর্শন করতে হবে। কেউ কি করে? আমাদের কি এখানে লেখা থাকে, লাইটে যায় আজকে অমুককে গ্রেপ্তার করা হয়েছে, এই থানায় আজকে গ্রেপ্তারকৃত আসামির নামের তালিকা, লাইট জ্বলে নাকি? কি এটা বুঝতে হবে। এই জন্য মাঝে মাঝে পুলিশ কি করে, ওয়ারেন্ট বলে সলিমউদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে, সুযোগ্য পুলিশ সুপার, সুযোগ্য ওসি, সুযোগ্য দারোগা, এএসআই সাহেব অমুকের নির্দেশনায় গ্রেপ্তার করলেন সিআর ভুক্ত আসামি অমুক, এইটাই সেটা। কথাটা বুঝতে পারছো? এগুলো বোঝো, ডিজিটাল আকারে লেখা থাকবে, অর্থাৎ জনসাধারণ যেন
গ্রেপ্তার সম্পর্কে তথ্যটা জানতে পারেন যে অমুককে গ্রেপ্তার করা হয়েছে, যদিও এখনো পুলিশ পুরোপুরি কাউকে জানায় না। সঠিক স্যার। আমরা সর্বশেষ চলে আসি 46-এর ঘ, গ্রেপ্তারকৃত ব্যক্তির স্বাস্থ্য নিরাপত্তা। বলছে গ্রেপ্তারকৃত ব্যক্তির হেফাজতে থাকা ব্যক্তির কর্তব্য হবে স্বাস্থ্য এবং নিরাপত্তার যথাযথ যত্ন নেওয়া। এটা কি মানা হয়? পুলিশ হেফাজতে থাকা আসামিকে জুতা পিটাচ্ছে, মানুষের জুতার মালা গলায় দিচ্ছে, পিটিয়ে চামড়া ছেড়ে ফেলতেছে, এটা মানা হয় না, কিন্তু আইন আছে। অর্থাৎ পুলিশ হেফাজতে যখন কোনো ব্যক্তি থাকবে, ওই ব্যক্তির নিরাপত্তার দায়িত্ব সংশ্লিষ্ট পুলিশদের। এরপরে আমরা চলে আসি 46-এর চিকিৎসা কর্মকর্তা কর্তৃক গ্রেপ্তারকৃত ব্যক্তির পরীক্ষা। অর্থাৎ গ্রেপ্তারকৃত ব্যক্তি অসুস্থ বলে মনে হয় অথবা কোনো আঘাতের চিহ্ন থাকলে গ্রেপ্তারের পরপরই তাকে সরাসরি হাসপাতালের একজন মেডিকেল অফিসার কর্তৃক পরীক্ষা করাতে হবে, প্রাথমিক চিকিৎসা প্রদান হবে। যদি এ ধরনের মেডিকেল অফিসার না থাকে তাহলে নিবন্ধিত চিকিৎসক দ্বারা তার পরীক্ষা নিরীক্ষা করাতে হবে। তা বলছে মহিলা হলে মহিলা ডাক্তার দ্বারা করাতে হবে। একটা বিষয় আমরা বলি, একটা জেনে রাখবা, এই 46-এর আমাদের 46-এর কটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অলরেডি দুজনের পরীক্ষায় আসছে। গ্রেপ্তারকৃত ব্যক্তির প্রতি পুলিশের কর্তব্য, দায়িত্ব এবং কর্তব্য। তাহলে এই 46-এর কটা আমাদের গুরুত্বপূর্ণ, 46 ধারাটাও আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এবং 46-এর গ, অর্থাৎ এটা অলরেডি এমসিকিউ চলে আসছে, এটা যে গ্রেপ্তারকৃত ব্যক্তির তথ্য সংরক্ষণের জন্য কোন পদের কর্মকর্তা নিম্নে একজন অফিসারকে নিয়োগ করা যাবে না, এটা অলরেডি এমসিকিউ তো আসছিল। কি রাজু খান আসছিল নাকি এটা? জি স্যার, আসছিল স্যার। আর গ্রেপ্তারের পরে করণীয় কি, এটা আসছিল। হ্যাঁ, বেশ কয়েকটা। অর্থাৎ শোনো, তুমি জেনে রাখবা, একটা শোনো, পাশ করার সহজ উপায়, যেমন নারী শিশু নির্যাতন দমন আইনে কিছু সংযোজন, নতুন নতুন যেগুলো ধারা যুক্ত হয়েছে সেগুলো 100% এর মধ্যে, এগুলোর মধ্যে 2-3টা প্রশ্ন পাবাই। সিআরপিসির যে কটা যুক্ত হয়েছে এটা থাকবেই, এটা না থাকার উপায় নেই। সাক্ষ্য আইনের যে কটা যুক্ত হয়েছে এটা থাকবেই, আর কোন আইন থাকুক আর না থাকুক এটা থাকবেই। কারণ এটা না দিলে ওনাদের আত্মার শান্তি হবে না। এ কারণেই, কারণ অনেকে তো বই কিনে নেই, লিখিত পরীক্ষায় গেছে, বলছে গ্রেপ্তারকৃত ব্যক্তির প্রতি গ্রেপ্তারকারী কর্মকর্তা করণীয় কি, ও তো বই নিয়ে গেছে উইথ বুক পরীক্ষা, সেই মানদাতা আমলের পুরাতন বই, সে কি দেখে লাগবে কত দেখি? এখানে যে এতগুলো কোটেশন দেয়া আছে, আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার। যাই হোক, আগামীকাল সকাল 7টায় ক্লাস আছে, তোমরা চলে আসবে সকাল 7টায় এই 5 নম্বর আইডিতে। তবে আগামীকাল রাতে কোনো ক্লাস হবে না, এটা জেনে রাখবো। আগামীকাল রাতে কোনো ক্লাস হবে না, আগামীকাল সকাল 7টায় ক্লাস হবে। তোমরা সম্ভব হলে চলে আসবা। আমরা সিআরপিসির 46 শেষ করলাম, আমরা 47-এ চলে যাই। এখন 47 ধারার প্রশ্নটা কিভাবে আসে? আপনি একজন এএসআই গ্রেপ্তারি পরোয়ানা বলে ককে গ্রেপ্তার করতে গেছেন? ক, আপনাকে দেখে দৌড়ে গিয়ে একটা বাড়িতে প্রবেশ করেছে, আপনার করণীয় কি? আপনি একজন এএসআই, আসামি ধরতে গেছেন। কি আসামি? পরোয়ানার আসামি। সে আসামিটা আপনাকে দেখে দৌড়ে গিয়ে একটা বাড়িতে ঢুকে পড়ছে, আপনার করণীয় কি? আপনার করণীয় কিন্তু দরজা জানলা ভাঙা না, কারণ প্রশ্নে কিন্তু দরজা জানলা ভাঙার কথা বলে নাই। তখন আপনাকে লিখতে হবে সিআরপিসির 47 ধারায় উল্লেখ করা হয়েছে, যাকে গ্রেপ্তার করতে গেছেন সেই ব্যক্তি যদি গ্রেপ্তার এড়ানোর জন্য পলায়ন করে কোনো স্থানে লুকিয়ে থাকে, তাহলে গ্রেপ্তার কার্যকরী পুলিশ অফিসার উক্ত স্থানে বিনা পরোয়ানায় প্রবেশ করত তল্লাশি করে তাকে হেফাজতে নিতে পারবেন। আমি গ্রেপ্তারি পরোয়ানা বলে যাকে গ্রেপ্তার করতে গেছি, সে যদি পলায়ন করে কোনো বাড়িতে প্রবেশ করে, তাহলে উক্ত বাড়িতে আমি 47 ধারা অনুসরণ করে বিনা পরোয়ানায় বা আদালতের অনুমতি ব্যতীত প্রবেশ করে তল্লাশি করে তো লোকটাকে গ্রেপ্তার করতে পারবো। আপনার উত্তর শেষ। এখানে 48 ধারা প্রশ্নে আপনাকে বলে নাই যে আপনি দরজা জানলা ভেঙে ঢুকবেন। আচ্ছা, যদি প্রশ্ন এখন আসে যে গ্রেপ্তারি পরোয়ানা বলে যাকে আপনি গ্রেপ্তার করতে গেছেন
আপনি জানেন যে আসামিটা এই বাড়িতেই লুকিয়ে আছে, কিন্তু বাড়ির লোকজন আপনাকে প্রবেশ করতে দিচ্ছে না, আপনার করণীয় কি? আপনি পরোয়ানা বলে তাকে গ্রেপ্তার করতে গেছেন, সে বাড়িতে আপনাকে প্রবেশ করতে দিচ্ছে না, আপনার করণীয় কি? তখন কি আপনি 47 ধারা লিখবেন? না স্যার, তখন 48। 48, তার নাম কি লিখবো? আমরা লিখবো সিআরপিসির 48 ধারায় উল্লেখ করা হয়েছে, যাকে গ্রেপ্তার করতে দেওয়া হয়েছে বা যে স্থানে যাকে গ্রেপ্তার করা হবে সে ব্যক্তিটি লুকিয়ে আছে, সেখানে যদি অবাধে প্রবেশ করতে পারা না যায়, তাহলে সিআরপিসির 48 ধারা অনুসরণ করে উক্ত স্থানের দরজা বা জানালা ভেঙে প্রবেশ করতে গ্রেপ্তার কার্যকর করা যাবে। আবার এখানে উল্লেখ করা আছে যে দরজা জানলা ভাঙার ক্ষেত্রে অনুসরণীয় পদ্ধতি কি। আপনি দরজা জানলা ভাঙবেন, স্যার এপিসি আছে, এপিসি দিয়ে ঘর ভাঙিয়ে ভেতরে ঢুকে পড়ে না। দরজা জানলা ভাঙা কি, অর্থাৎ সেই গৃহে প্রবেশের যতটুকু ভাঙলে আপনি ভিতরে প্রবেশ করতে পারেন ততটুকুই যথেষ্ট। আপনি জানলা ভেঙে সিটকিনি খুলতে পারেন, যথেষ্ট আপনার। আচ্ছা, যাকে গ্রেপ্তার করতে গেছেন সেখানে যদি কোনো নারী থাকে তাহলে কি করবেন? সিআরপিসির 48 ধারায় উল্লেখ করা হয়েছে, যাকে গ্রেপ্তার করতে যাওয়া হয়েছে সেখানে যদি কোনো নারী থাকে, সেখানে কি বলা হয়েছে? শালীনতা বজায় রেখে তাকে অন্যত্র সরে যাওয়ার জন্য অনুরোধ করতে হবে। 48 ধারার প্রশ্ন। এখন প্রশ্ন হলো যে আপনি রমনা থানার একজন চেতা অফিসার, আপনি রমনা থানার একজন এএসআই বা সাব ইন্সপেক্টর, গ্রেপ্তারি পরোয়ানা বলে কাকে গ্রেপ্তার করেছেন? আপনি রমনা থানার পুলিশ অফিসার, গ্রেপ্তারি পরোয়ানা বলে একজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন। তার আত্মীয় স্বজন দরজা জানলা বন্ধ করে দিয়েছে যাতে আপনি গ্রেপ্তারকৃত ব্যক্তিকে নিয়ে বাইরে আসতে না পারেন, আপনার করণীয় কি? আপনি তখন লিখবেন সিআরপিসির 49 ধারায় উল্লেখ করা হয়েছে, গ্রেপ্তারকৃত ব্যক্তিকে যদি নিয়ে অবাধে বাইরে আসা সম্ভব না হয়, তাহলে গ্রেপ্তার কার্যকরকারী পুলিশ অফিসার গ্রেপ্তারকৃত আসামিকে নিয়ে ঘর থেকে বের হবার লক্ষ্যে দরজা জানলা ভেঙে বের হতে পারবে। আলোচ্য প্রশ্নে আমি যাকে গ্রেপ্তার করেছি তাকে নিয়ে যদি আমি অবাধে বের হতে না পারি, তাহলে ওই স্থানের দরজা জানলা ভেঙে আসামিকে নিয়ে বাইরে আসতে পারবে। আবার প্রশ্ন হতে পারে যে আসামি গ্রেপ্তারের পর কি পুলিশ দরজা জানলা ভাঙতে পারেন? হ্যাঁ পারেন। কখন? যখন কিনা ওই পুলিশ অফিসার গ্রেপ্তারকৃত ব্যক্তিকে নিয়ে আটক হয়েছেন বা আটকিয়ে গেছেন, বের হওয়ার কোনো সুযোগ পাচ্ছেন না, সেক্ষেত্রে। প্রশ্নগুলো ঠিক এরকমই। তাহলে আমরা কি 49 পর্যন্ত বুঝলাম না বুঝি নাই? স্যার বুঝছি। আচ্ছা, এখানে 49 ধারায় স্যার আমরা আরেকটা বিষয় স্যার, হ্যাঁ হ্যাঁ, কি বলছো বলো। স্যার ওই অফিসিয়াল রেজিস্টারটা বলতে কি এটা আলাদা রেজিস্টার না জিডি কে বুঝাইছে? আর একটা রেজিস্টার আছে, রেজিস্টার থাকতে হবে। জিডি তো জিডি, জিডিতে উঠবে, রেজিস্টারে উঠবে। জি স্যার। আদতে রেজিস্টার। জি স্যার বুঝছি। যাক, আরেকটা বিষয় আমরা দেখি 50 ধারা কি বলছে, যে যাকে গ্রেপ্তার করতে গেছেন সেখানে যতটুকু প্রয়োজন, আসামিকে বললেন যে আপনি দরজা ভাঙতে গেলেন, আপনি গিয়ে যদি এখন বাড়ি ভাঙিয়ে ফেলেন তাহলে তো হবে না। আমরা 51 ধারায় চলে আসি। আচ্ছা, কি কারণে একজন নারীর দেহ তল্লাশি করা যায়? ধারা কত? উত্তর দিতে পারবে কেউ? কি কারণে? কত ধারা সাথী? 52 না? কত ধারা? 52 না স্যার? জোরে বলো ভাই। সিআরপিসি 52। নো। কি কারণে একজন নারীর দেহ সিআরপিসি তল্লাশি করা 52। যায়? শোনো, নারী এবং পুরুষ যারই দেহ তল্লাশির প্রয়োজন হোক না কেন, সিআরপিসির 51 ধারা জেনে রাখবা, নারী বা পুরুষ যারই দেহ তল্লাশি করার প্রয়োজন দেখা দিক না কেন, এই দেহ তল্লাশির পদ্ধতি হলো 51 ধারা। 52 ধারা কি জানো? যার দেহ তল্লাশি করার প্রয়োজন দেখা দিয়েছে সে যদি নারী হয়ে থাকে, তাহলে আরেকজন নারীকে দিয়ে তার দেহটা তল্লাশি করাতে হবে। কিন্তু
তুমি নিজে একজন নারী সাব ইন্সপেক্টর, তুমি একজন নারীকে গ্রেপ্তার করেছো, তোমার জন্য কিন্তু 52 ধারা না, তোমার জন্য 51 ধারা। কারণ তুমি নিজে নারী, তার দেহ তল্লাশি করলে তোমার কোনো অপরাধ নেই। বলছে যাকে আপনি গ্রেপ্তার করেছেন সে যদি নারী হয়ে থাকে তাহলে অবশ্যই আরেকজন নারীকেই দিয়ে তার দেহটা তল্লাশি করাবেন। কিন্তু একজন নারীর দেহ তল্লাশি কখন করা যাবে, কখন যাবে না, কি কারণে করা যাবে, এই সব কিছু উল্লেখ করা হয়েছে সিআরপিসির 51 ধারায়। এই জন্য আইনের অনেকগুলো বিষয় আমরা পরীক্ষায় ফেল করি কেন, এই ছোটখাটো গুলো বুঝি না। এখানে কি পুলিশের কথা বলা আছে? দেখো কি বলা আছে, যখন কোনো পুলিশ অফিসার কোনো ব্যক্তিকে এমন পরোয়ানা অনুসারে গ্রেপ্তার করেন যাহাতে জামিনের ব্যবস্থা নাই, অথবা জামিনের ব্যবস্থা থাকলেও গ্রেপ্তারকৃত ব্যক্তি জামিন সংগ্রহ করতে পারেন না, তখন কোন ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা হয়, অথবা কোন সাধারণ নাগরিক যখন পরোয়ানা অনুসারে গ্রেপ্তার করেন, গ্রেপ্তারকৃত ব্যক্তিকে আইনত জামিন দেওয়া যায় না, অথবা যে জামিন সংগ্রহ করিতে অসমর্থ হয়, তখন গ্রেপ্তারকারী অফিসার বা সাধারণ কোন নাগরিক গ্রেপ্তার করিলে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে তাহার নিকট সোপর্দ করেন সেই পুলিশ অফিসার তাহার দেহ তল্লাশি করতে পারবেন এবং প্রয়োজনীয় পরিধেয় বস্ত্র ছাড়া তাহার নিকট যা পাবেন সেটা হেফাজতে নেবেন। আমার কথা কি বুঝতে পারছেন না বোঝে নাই? বলছে যে আপনি ওই ব্যক্তির দেহ তল্লাশি করতে পারবেন যাকে আপনি গ্রেপ্তার করেছেন, জামিন দিতে পারতেছেন না, সে নিজে জামিন সংগ্রহ করতে পারতেছে না, জামিন নেওয়ার কোনো তার সুযোগ নেই, এ ধরনের ব্যক্তির দেহটা আপনি তল্লাশি করতে পারবেন। এবং সিআরপিসির 52 ধারায় যে প্রশ্নটা আসে যে একজন নারীর দেহ তল্লাশির পদ্ধতি আলোচনা করুন, নারীর দেহ তল্লাশির পদ্ধতি সিআরপিসি 51 ধারা এবং 52। আর যদি শুধু প্রশ্ন আসে দেহ তল্লাশির পদ্ধতি আলোচনা করুন, তাহলে সিআরপিসির শুধুমাত্র 51 ধারা। এই আমাদের অনেকগুলা ভুল, দেহ তল্লাশির পদ্ধতি আলোচনা করুন, হাতগুলো উপরে ওঠান, পা ডাইনে নিয়ে যান, ওয়ালের সাথে নিয়ে যান, এগুলো না, 51 ধারা। আপনি কার দেহ তল্লাশি করবেন? যাকে আপনি গ্রেপ্তার করেছেন, যে আর আপনার কাছ থেকে যেতে পারতেছে না, তার দেহ তল্লাশি করবেন। কারণ আপনি হেফাজতে নেওয়ার সময় সে যদি চাকু দিয়ে আপনাকে মেরে ফেলে, সে যদি বন্দুক দিয়ে গুলি করে আপনাকে হাজতে নিয়ে গেলেন, সে যদি কাউকে মেরে ফেলে, আর যাকে আপনি গ্রেপ্তার করেছেন সে যদি বলে ও ঠিক আছে তোমার জামিন আছে তুমি যাও, তো তার তো দেহ তল্লাশি করার প্রয়োজন, যা আছে তুই জায়গা। তাহলে একজন নারীর দেহ তল্লাশির পদ্ধতি সিআরপিসির 52 ধারায় বলেছে যে একজন নারীর দেহ তল্লাশি করার প্রয়োজন দেখা দিলে অপরের একজন নারীকে দিয়ে শালীনতা বজায় রেখে দেহ তল্লাশি করতে হবে। এখন একজন নারীর দেহ তল্লাশি করতে গেলে পুরুষের সামনে কি হাত উঁচা করে আরেকজন নারী তল্লাশি করতে পারবে না। আইনে বলেছে যে একজন নারীর দেহ তল্লাশি করার প্রয়োজন দেখা দিলে আর একজন নারীকে দিয়ে শালীনতা বজায় রেখে ওই নারীর দেহটা তল্লাশি করতে হবে। আমার কথা কি বুঝতে পারছো তোমরা? জি স্যার, এতদিন তো 52 ধারা দিতাম, নারীদের ক্ষেত্রে 52 ধারা। যে কোনো ব্যক্তির দেহ ভাবতাম তল্লাশি এটাই। হোক না কেন, ওখানে তো নারীর কথা বলেনি, শুধু 52 ধারায় বলছে যে দাঁড়াও, যার দেহ তল্লাশি করবা সে নারী হলে নারী দিয়ে করবা। এটা হলো বক্তব্য। কি দেওয়া আছে 52 বলছে কোন স্ত্রী লোকের দেহ তল্লাশি করার প্রয়োজন দেখা দিলে অপর একজন নারীকে দিয়ে করা যাবে। কিন্তু কোন নারীর দেহটা আপনি তল্লাশি করবেন? যে নারীটা জামিন সংগ্রহ করতে পারতেছে না, যাকে আপনি জামিন দিতে পারতেছেন না, যাকে আপনি গ্রেপ্তার করে অলরেডি গ্রেপ্তার করেছেন, থানায় নিয়ে যাবেন বা কোর্টে পাঠাবেন, তার দেহ তল্লাশি আপনি করবেন। তাহলে কাকে দিয়ে করাবো? আরেকজন নারীকে দিয়ে করাবো। কিন্তু কোন নারীর দেহ আপনি তল্লাশি করবেন বা কখন একজন নারীর দেহ তল্লাশি করা যায়, এটি 51 ধারা। তখনই যায় যখন কেন নারীটা জামিন সংগ্রহ করতে পারেন না। আর 52 ধারার বক্তব্যটা হলো নারীর দেহ তল্লাশি করতে গেলে অনুসরণীয় পদ্ধতি কি? বলছে নারীর দেহ তল্লাশি করতে গেলে অপর আর একজন নারীকে দিয়ে শালীনতা বজায় রেখে করিতে হইবে, তল্লাশি করিতে হইবে। বিষয়টা ক্লিয়ার?
সঠিক স্যার। এরপরে চলে আসি আমরা সর্বশেষ ধারা, আজকের 53 ধারা। এই এতক্ষণ যার দেহটা তল্লাশি করলাম, এই ব্যক্তির নিকট যদি কোনো আমরা অবৈধ কোনো কিছু পাই বা আক্রমণ করার মতো কোনো অস্ত্র শস্ত্র পাই, তাহলে কি করব? বলছে এটা আপনি জব্দ করে আপনার হেফাজতে নেবেন এবং এটা কি করবেন, এটা সম্পূর্ণভাবে একটা রিপোর্ট প্রস্তুত করে আপনি এটা আদালতে প্রেরণ করবেন। অর্থাৎ কারণ কি, গ্রেপ্তারকৃত ব্যক্তির দেহ তল্লাশি করে যদি আপনি কিছু পান, আপনি কি ফালাই দিতে পারবেন? না, আপনি আপনার হেফাজতে নেবেন। হেফাজতে নিলে তাকে যখন কোর্টে পাঠাবেন, বলছে এটাও সাথে সাথে পাঠিয়ে দিবেন, একটা তালিকা প্রস্তুত করে। কথাটা বুঝতে পারছো? তো যাকে গ্রেপ্তার করেছেন বা একজন ব্যক্তির দেহ তল্লাশি করে একটা আগ্নেয়াস্ত্র পেলেন, তার লাইসেন্স নাই, আপনার করণীয় কি? ভুলেও কখনো 53 ধারা হবে না, 13 ধারা হবে, অস্ত্র আইনের। কথাটা বুঝতে পারছো? সন্দেহভাজন ব্যক্তির কাছে বিনা লাইসেন্সে অস্ত্র পাওয়া গেল, পুলিশের করণীয় কি? 13 ধারা। আইনের এত সহজ না। এখানে বলা হয়েছে যাকে আপনি গ্রেপ্তার করেছেন তার দেহ তল্লাশি করে যদি অস্ত্র শস্ত্র পান, তাহলে অস্ত্রটা কি থানায় রেখে দিবেন না তাকে ওটা বাদ দিয়ে দিবেন, ওইটার কি করবেন সেটা এখানে বলা হয়েছে। কিন্তু আপনাকে তো ক্ষমতা দিতে হবে, আইন বলে এই সিআরপিসি 53 ধারায় ক্ষমতাটা দিয়েছে। কিন্তু অস্ত্রের বেলায় অস্ত্র আইন আপনাকে অনুসরণ করতে হবে, কারণ সেখানে শাস্তির বিধান আছে। যাই হোক, আমরা 53 পর্যন্ত আলোচনা করলাম, আজকের আলোচনা নাই। আগামীকাল সকাল 7টায় ক্লাস আছে, অনুরোধ থাকলে সবাই চলে আসবে। আর আগামীকাল রাতে কোনো ক্লাস হবে না। কথা ক্লিয়ার? ইনশাল্লাহ স্যার। ইনশাল্লাহ স্যার, অবশ্যই। তো কে থাকলো কে গেল সবকিছু তার ব্যক্তিগত বিষয়। তোমাদের ভাল লাগলে পড়বা, না হলে পড়বা না। আমি চেষ্টা করি শেখানোর জন্য, শিখতেও পারো না শিখতেও পারো। তো এভাবে যদি শিখতে না পারো, আমার মনে হয় না, আমি শোনো, সামনাসামনি না হলে আইন সম্পর্কে বুঝবো না। তো কিছু বলার আছে কারো? স্যার আমার একটা কথা আছে স্যার। হ্যাঁ বলো। ওই স্যার 46-এর কর সাথে কি সংবিধানে 33 দেওয়া যাবে স্যার? এগুলো সুযোগ নেই। সংবিধানের 33টা আলাদা বিষয়, এটার সাথে এটার কোনোই মিল নেই। তোমাকে যে ধারার উত্তর লিখতে বলে সেটা লিখবা, হুদাই সংবিধান না। সংবিধানের প্রশ্ন কি জানো? কুখ্যাত সন্ত্রাসী কালা জাহাঙ্গীরকে গ্রেপ্তার করেছেন। মনে করো যে কুখ্যাত শীর্ষ সন্ত্রাসী কালা জাহাঙ্গীরকে গ্রেপ্তার করেছেন, তার আইনগত অধিকার কি? আইনগত অধিকার কোনো ধারা নাই, কিন্তু সংবিধান আছে 33। আর আমরা কি করি, 50টা ধারা দিয়ে দিই। স্যার চোরের যে আইনগত অধিকার, শীর্ষ সন্ত্রাসীর একই আইনগত অধিকার। গ্রেপ্তারকৃত আসামির আইনগত অধিকার শুধুমাত্র সিআরপিসির, দুঃখিত, সংবিধানের 33, আর কোনো ধারা আসার সুযোগ নেই। আর তুমি যদি 50টা ধারা দাও তোমার বিষয়। হ্যাঁ সাথী বলো। স্যার বলছিলাম যে 46-এর মানে যে প্রশ্নটা আসবে, এটা কি শুধু 46-এ আসবে না এর সাথে ক, খ, গ এটাও কোনো সম্পৃক্ত আসে, মানে থাকবে? স্পেসিফিক উল্লেখ থাকে গ্রেপ্তারকৃত গ্রেপ্তারকারী কর্মকর্তার করণীয় কি। আবার আসে যে গ্রেপ্তারকৃত ব্যক্তির সম্পর্কে তথ্য সংরক্ষণের দায়িত্বপ্রাপ্ত কোন পদের কর্মকর্তাকে নিয়োজিত করা যেতে পারে। আবার আসে গ্রেপ্তারকৃত ব্যক্তির তথ্য কি তার পরিবার পরিজনকে জানানো হয়। অর্থাৎ প্রতিটা ভাগ ভাগ করে আসে, বুঝতে পারছো? আলাদা আলাদা হবে। হ্যাঁ ওকে। আলাদা আসে। তো যাই হোক, সবাই ধন্যবাদ ভালো স্যার। থাকো, কালকে কথা হবে সকালে। আব্দুল সালাম, এগুলো মুখস্থ করবা, মুখস্থ না করলে হবে না। জি স্যার। ভিডিওটা 2-3 বার দেখবা, প্রয়োজনে মন্তব্য লিখবা বুঝলা কিনা, তাহলে না হবে। আমি পড়ালাম তোমরা একটু পরে ঘুমায় পড়বা, হবে না। চেষ্টা চালিয়ে যাও। ভালো থাকো আর সবাই। এটা বলেন না, একটা যে জিজ্ঞেস করছিলাম তো, এটা বলেন না স্যার। 43 কোনটা? ধারার সাথে স্যার যদি সাহায্য না করে স্যার, 43 জনসাধারণকে সাহায্য না করিলে শাস্তির কথা জিজ্ঞেস করছিলাম স্যার। আচ্ছা, ওইটা আমরা প্যানাল কোডের ধারা তোমাকে জানিয়ে দেবো, এটা আমিও সঠিকভাবে এই মুহূর্তে বলতে পারবো না, আমি জানাবো। এটার কোনো ঠিক ধারা আছে। নেই, এটা ধারা নেই। কথাটা বুঝতে পারছো? এটা কোনো ধারা নেই। সবাই ভালো থাকো, ধন্যবাদ। আল্লাহ হাফেজ।